প্রিয় দর্শক, বিড়ম্বনার একটা সত্য গল্প বলি আপনাদের। যারা ঢাকা শহরে বসবাস করি আমরা, তারা প্রতিদিন এই বিড়ম্বনাটা দেখছি। তেলের পাম্পের সামনে দীর্ঘ লাইন। কেউ কেউ হুন্ডার উপরে, মোটরসাইকেলের উপরে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, কেউ গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। একজনকে জিজ্ঞেস করলাম, তিনি সকাল 10টায় লাইনে দাঁড়িয়েছেন, বিকেল 5টা পর্যন্ত লাইনে পাম্পের কাছে যাওয়ার পরই শুনলেন তেল নেই। বিড়ম্বনাটা কতটা ভাবছেন? আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসান মামুন। মামুন, বিড়ম্বনার কথা বলছিলাম, আসলে কতটা বিড়ম্বনা নিশ্চয়ই আপনি খেয়াল করবেন। আপনার আমাদের চ্যানেলের সামনেই যদি দেখবেন, দুটো পাম্প আছে, একটা এইদিকে আর একটা বাম দিকে। তা দুই দিকে, ডান দিকেও লাইন, বাম দিকেও লাইন, মাঝখানে যে দুটি রাস্তা, সেই দুইটি রাস্তার মধ্যে আবার যানবাহনের যাতায়াতে পুরো পরিবেশটা এমন দাঁড়িয়ে গেছে যে মনে হয় ঢাকা শহরের সমস্ত গাড়ি এখানে এসে আটকে গেছে। সংবাদপত্রে প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ি, তারপরে নিয়ে আলোচনা করব। দৈনিক প্রথম আলো, হামের প্রাদুর্ভাব আরও 1 মাস থাকতে পারে। লেবাননেও যুদ্ধবিরতি চুক্তির আশা বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের। 3 দিনের ব্যবধানে আবার খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি। দৈনিক যুগান্তর, লোডশেডিং 2000 মেগাওয়াট, বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পদক নিলেন জাইমা। কালের কণ্ঠে শিরোনাম, জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, হামে শিশু মৃত্যু 200 ছাড়ালো। দৈনিক সমকাল, এনসিপির নিশানায় বিএনপির বিদ্রোহীরা। দৈনিক ইত্তেফাক, অর্থনীতির চাপ সামলাতে চাই অগ্রাধিকার নির্ধারণ। মানব জমিনের শিরোনাম, অনলাইনে জ্বালানি তেল বিক্রি মজুদ চক্র সক্রিয়। বই পড়াকে প্রাণবন্ত করতে চান মাননীয় প্রধানমন্ত্রী। আমার দেশের শিরোনাম, আওয়ামী আমলে বিসিএসে নজিরবিহীন জালিয়াতি। যায় দিনের শিরোনাম, অনেক চ্যালেঞ্জের মুখে প্রধানমন্ত্রী। আমাদের সময়, আজ রাতে শুরু হজ যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন। খবরের কাগজের শিরোনাম, অর্থ ব্যবস্থাপনায় 4 চ্যালেঞ্জ, সতর্ক মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দৈনিক বাংলা, বেগম খালেদা জিয়ার পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান। সংলাপে বসছে ইসরায়েল লেবানন। প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি, প্রধানমন্ত্রী বলেছেন। আলোকিত বাংলাদেশ, মৃত্যু 200 ছাড়ালো, উদ্বেগ হামের উপসর্গ। দৈনিক করতোয়া, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা নয়। সময়ের আলো, যুদ্ধ গরমে লোডশেডিং। দৈনিক সংগ্রাম, ক্ষমতা পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি। কালবেলা শিরোনাম, নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, শহর গ্রামে ইন্টারনেট ব্যবহারে বড় বৈষম্য। রূপালী বাংলাদেশ, প্রতিশ্রুতি বাস্তবায়নের মহাসড়কে সরকার। দৈনিক ইনকিলাব, রিফাইন আওয়ামী লীগ আসছে। রিফাইন আওয়ামী লীগ আসছে, যদি সময় পাই হয়তো কথা বলবো, কিন্তু তার আগে আপনার সাথে যে কথাটা শুরু করেছিলাম হাসান মামুন, মনে হয় শুধু ঢাকা শহর না, দেশের জনজীবনকে বদলে দিয়েছে এই তেলের লাইনে জ্বালানি সংকট। তো দীর্ঘ লাইন তো হচ্ছেই। আরেকটি পত্রিকা, বিশেষ করে মানব জমিন, শিরোনাম করেছে, অনলাইনে জ্বালানি তেল বিক্রি মজুদ চক্রীয় চক্র। এটা কি কেমন ঘটনা? মানে এটা কি দাঁড়াচ্ছে? যে এই রিপোর্টটা মানব জমিনই করেছে। আমি রিপোর্টটা পড়েছি আসতে। মানে আপনাকে কেন তুললাম, যেখানে তেল নাই হাহাকার, সেখানে যদি এরকম মজুদ চক্র সক্রিয় হয়, অনলাইনে বিক্রি হচ্ছে, অনলাইনে ফেসবুক গ্রুপ খুলে, এবং মানব জমিন যোগাযোগ করেছে ক্রেতা সেজে তাদের সঙ্গে, ওই রিপোর্টে আছে। হ্যাঁ, সেখান থেকে তেল পাওয়া যাচ্ছে। তারা বলেছে যে কিভাবে কালেক্ট করছে এবং কিভাবে তারা ডিস্ট্রিবিউট করছে। আচ্ছা, এই তেলগুলো জোগাড় হচ্ছে কি করে? জোগাড় হচ্ছে, তারা বলছে যে আমাদের সঙ্গে খাতির আছে বিশেষ পাম্পের, সেখান থেকে নিচ্ছি। আচ্ছা, এবং আমরা এত টাকা ধরে দিচ্ছি। এবং এরা নাকি মানে ওই ইয়ের মাধ্যমে, মানে বেসরকারি যে সিস্টেম, ডেলিভারি সিস্টেম, ওই সিস্টেমে নাকি তেল পাঠাচ্ছে, ওরা দাবি করেছে। জানি না এটা ঠিক কিনা। তো এদেরকে তো দ্রুত ডিটেক্ট করা দরকার, এবং এতে বোঝা যায় যে মানে মজুদের ঘটনাটা কোন পর্যন্ত গেছে। মজুদের অভিযোগ সরকার করছিল, সংবাদপত্রগুলোতে আসছিল, এবং সরকার তো মজুদের কিছু ঘটনা ধরেছেও, বড় বড় ঘটনা। এমনকি নদীর মাঝখানে তেল মজুদ করা হচ্ছে তো বিশেষ ব্যবস্থায়। তারপর পাম্পের মধ্যেও তেল মজুদের ঘটনা,
মানে অবৈধ মজুদের ঘটনা আবিষ্কার হয়েছে। তারপরে কোথায় না, বাঁশঝাড়ে, তারপরে হচ্ছে দোকানের নিচে, তারপর এই যে পানির ট্যাঙ্কিতে, ওই যে গাজী বা সেরা পানির ট্যাঙ্ক, ওইগুলোতে তেল জমিয়ে রাখছে। এখানে একটা এক্সপেকটেশন কাজ করছে আর কি, ইকোনমিক্সে বলে এক্সপেকটেশন। সেটা হলো যে তেল ফুরিয়ে যাবে, সুতরাং আমার তেলটা লাগবে, আমি তখন অস্বাভাবিক দামে বিক্রি করব, সুপার প্রফিট করব এটা। আর এমনিতেও কিন্তু কালোবাজারে তেল পাওয়া যাচ্ছে। আমিও শুনেছি, কালকেও একজন বলছিলেন, একজন সাংবাদিক বলছিলেন যে তার পরিচিত একজন 20 লিটার তেল জোগাড় করেছেন অতিরিক্ত দামে 200 টাকা, এবং মানব জমিনের ওখানে যে হ্যাঁ রিপোর্টে ও 200 টাকার রেটটাই আছে, 200 টাকা করে পেট্রোল অকটেন বিক্রি হচ্ছে। সংকটটা বেশি অকটেনের, তো অকটেনের নিশ্চয়ই কালোবাজারে ভালো প্রফিট করা যাচ্ছে। এখন সরকার তো মানে পুরস্কারও ঘোষণা করেছিল যে ধরিয়ে দিতে পারলে, কিন্তু এই ক্ষেত্রে অগ্রগতি নাই। আমার মনে হয় যে আমরা সবাই মিলে মানে এটা করছি এবং কেউ কাউকে ধরিয়ে দিচ্ছি না। হ্যাঁ, ধরিয়ে দিচ্ছেন। আর একটা ব্যাপার যেটা দাঁড়ায় না, সংকটকালে আসলে যদি আমি নীতি নৈতিকতার জায়গায় না থাকি, তাহলে যেমন না ব্যাপারটা এরকম জানায় যে আমি বাঁচি, তারপরে যা হয় হোক, অন্যরা কে থাকলো না থাকলো। তো এই মানসিকতাটা তো আসলে কতদূর নিয়ে যাবে। কিছু লোকজন আছে যারা ওই সংকট আরো বাড়বে বিবেচনা করে নিজের জন্য রাখছে। এটা হয়তো এক ধরনের হতে পারে, কিন্তু যারা ব্যবসার উদ্দেশ্যে করছে এদেরকে তো অবশ্যই চিহ্নিত করা এবং কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণটা হচ্ছে যে জ্বালানি তেল তো একটা স্ট্র্যাটেজিক পণ্য, কৌশলগত পণ্য। জ্বালানি তেলের উপর গোটা অর্থনীতি নির্ভর করে। পুরো জীবনযাত্রাকে তো পাল্টে দিচ্ছে পুরো জীবন। বাইরে থেকে পরিবহন ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে, সবকিছু মিলিয়ে তেলের যে স্টকে সংকট আছে এটা কিন্তু সরকারি ভাষ্য অনুযায়ী বলা যায় না। আর আমরা তো দেখতে পাচ্ছি মানে জ্বালানি তেলবাহী জাহাজ তো আসছে, দেরি হচ্ছে কিন্তু সিরিয়ালি আসছে। কিন্তু এখানে আসে নীতি নৈতিকতার প্রশ্ন, আসে অন্য প্রসঙ্গে। গতকাল খুব একটা ভালো দিন গেল, বিশেষ করে স্বাধীনতা পুরস্কারের যে অনুষ্ঠানটা দেখলাম, বিশিষ্ট 15 জন মানুষ এবং 5টি প্রতিষ্ঠান এখানে পুরস্কৃত হলেন। এবং আরেকটি খুব আলোকিত ব্যাপার যেটা ছিল যে দাদির পুরস্কারটি বাবার হাত থেকে নিলেন জায়মা রহমান, সেটা একটি অন্যরকমের। বিশেষ করে পরিবেশের ক্ষেত্রে এবার একটি নতুন শাখা চালু করা হয়েছে। মুকিত মজুমদার বাবু প্রকৃতিবিদ এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি, এবং তিনি প্রকৃতি এবং পরিবেশের ক্ষেত্রে যে পরিবর্তনটা এনেছেন আমাদের কাছে মনে হলো যে যথার্থ সম্মান পেলেন তিনি। সবকিছু মিলে কেমন মনে হলো আপনার কাছে? জি, এটা তো উল্লেখযোগ্য ঘটনা। যারা জাতীয় জীবনে বড় ভূমিকা রাখছেন তাদেরকে মানে সম্মান স্বীকৃতি দেওয়া, এতে কিন্তু ওইসব কাজ উৎসাহিত হয় এবং একটা পরম্পরা তৈরি হয়। দেখা যায় যে তাকে অনুসরণ করছে অন্যরা। এটাই হচ্ছে এই ধরনের পুরস্কার দেওয়ার মানে তাৎপর্য। আর স্বাধীনতা পুরস্কার তো সর্বোচ্চ পুরস্কার অবশ্যই দেশের। জিয়াউর রহমান সাহেব এটা চালু করেছিলেন 77 সালে সম্ভবত। তো সেই পুরস্কার পেলেন বেগম জিয়াও প্রয়াত অবস্থায়। তো জীবিত অবস্থায় পেলে ভালো হতো সবার ক্ষেত্রে, যেমন বাবু ভাই পেয়েছেন জীবিত অবস্থায়, ওনার সৌভাগ্য। তো মরণোত্তর পুরস্কার যত কম হয় তত ভালো। জাফরুল্লাহ ভাই পুরস্কার পেয়েছেন, জাফরুল্লাহ ভাই বলি আমরা, জাফরুল্লাহ চৌধুরী আমাদের প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয়। হ্যাঁ, আমরা তো সাংবাদিকরা মন্ত্রী মিনিস্টারকে ভাই বলি, এটা আমাদের প্রিভিলেজ, সুবিধা। যাই হোক, আমাদের সুবিধাই বেশি, সুবিধা কম। তো তো যাই হোক, বাবু ভাইকে আমরাও শুভেচ্ছা জানাই অনুষ্ঠান থেকে, এবং আমরা আশা করি যে তার কাজ তিনি চালিয়ে যাবেন এবং অন্যদের অনুপ্রাণিত করবেন। অবশ্যই তার এই অনুষ্ঠানের যাত্রা এবং সবকিছু মিলে অন্যদেরকে তো প্রভাবিত করে, এবং অনেকেই কিন্তু পরিবেশের প্রতি অত্যন্ত সচেতন এই অনুষ্ঠানটা দেখবার পর থেকে, যে হ্যাঁ আমারও নিজের কিছু দায়িত্ব। হ্যাঁ, দেশে পরিবেশ সচেতনতা বাড়ছে। এই যে আমরা জ্বালানি সংকট নিয়ে আলাপ করলাম, এবং এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনের নেতৃত্বে এই গত কয়েক বছরে সারা দেশে যে লক্ষ লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে, আপনি যে তথ্যটা জানলে অবাক হয়ে যাবেন। দেখবেন যে অন্তত 15-20 বছর পরে এই গাছগুলো কিন্তু একটা বড় সুফলটা দেখা যাবে, সুফল আমরা হয়তো পাবো। একটু অন্য আলোচনায় আসি। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটা কথা বলেছেন, আপনি মনে হয় নিশ্চয়ই খেয়াল করেছেন। জাতীয় নেতাদের স্মরণে কার্পণ্য যদি আমরা করি তাহলে ইতিহাস ক্ষমা করবে না, এবং জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। হ্যাঁ, এটা জিয়াউর রহমানের উক্তি ছিল। জি জি।
সেটা তো অবশ্যই, আমরা গণ অভ্যুত্থানের পরও কিন্তু এই কথাটা বারবার বলেছি যে সবাইকে যার যা প্রাপ্য সেটা দিতে হবে, যার যা কন্ট্রিবিউশন। আমরা আশা করব যে স্বাধীনতা পুরস্কারেও এটা ভবিষ্যতে প্রতিফলিত হবে। আচ্ছা, আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললাম আমরা, জি। আমি একটু একটা প্রসঙ্গে যেতে চাই। আজকে মুজিবনগর দিবস। জি জি ছবিটি ছাপা হয়েছে হামলার ক্ষত 3 শতাধিক ভাস্কর্যে। মাননীয় প্রধানমন্ত্রীর ওই উক্তিটির সূত্র ধরে যদি বলি যে আমরা যদি জাতীয় নেতাদের স্মরণে কার্পণ্য করি তাহলে ইতিহাস ক্ষমা করবে না, কিন্তু এই ছবিগুলো তো একটা ইতিহাসের অংশ। তাহলে এই যে ক্ষতবিক্ষত অবস্থায় আজকের দিনে এই ছবিগুলো রয়ে গেল বা ওই জায়গাটি রয়ে গেল, তাহলে এর বিশ্লেষণ কি? জি, রেজা ভাই, এটা বোধহয় কালের কণ্ঠ নিউজটা কালের করেছে। কালের কণ্ঠকে ধন্যবাদ দেব আমরা যে এটা স্মরণ শুধু কালের কণ্ঠ নয়, গতকাল বিভিন্ন টেলিভিশন চ্যানেলও এই নিয়ে। আরেকটা হলো যে কিছুদিন আগে আমরা 26 মার্চ পালন করলাম স্বাধীনতা জাতীয় দিবস, সেদিনও কিন্তু এই প্রসঙ্গটা ব্যাপকভাবে এসছে যে গণ অভ্যুত্থানের পর একটি চক্র, একটি মহল, তারা প্রায় বাধাহীনভাবে ভাঙচুর করেছে। না, শুধু এই ভাস্কর্য তো নয়, মুক্তিযুদ্ধের এই কমপ্লেক্সের ভাস্কর্যই শুধু নয়, যেখানে যা পেয়েছে, হ্যাঁ, যেখানে যা পেয়েছে, ঢাকাতেও বঙ্গবন্ধু জাদুঘর, বঙ্গবন্ধু ভবন, সেই সব খুঁজে খুঁজে বের করে। এবং শুধু যদি এমন হতো যে শেখ হাসিনা যে শেখ মুজিবকে তার স্বৈর শাসনের হাতিয়ার বানিয়েছিলেন তার ভাস্কর্য ভাঙা হচ্ছে, আর কারো ভাস্কর্যে হাত দেওয়া হচ্ছে না, তাহলে বোঝা যেত যে এখানে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আছে, যে শুধু ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান। কিন্তু আমরা দেখলাম যে এর পাশাপাশি মানে নির্বিচারে মুক্তিযুদ্ধের যত স্মারক পাওয়া গেছে, যেখানে যেখানে যা যা পাওয়া গেছে, আমরা অনেকে জানতাম না। ব্যাপারটা যেন মুক্তিযুদ্ধই টার্গেট। জি জি জি, এটা একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই কাজটা করেছে, এছাড়া কিন্তু কারো পক্ষে এটা সম্ভব না। মুজিবনগর সরকারকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, কারণ মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 70-এর নির্বাচনের ভিত্তিতে, সেই ফলাফলের ভিত্তিতে, এবং যে অপারেশন সার্চলাইট হয়েছিল 25শে মার্চের রাতে, তার মানে প্রত্যুত্তরে, এবং এটা আন্তর্জাতিকভাবে বৈধ একটা প্রক্রিয়া। যদিও প্রবাসী সরকার, কিন্তু সেই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় ভূমিকা রেখেছে, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করেছে এবং প্রশাসন গড়ে তুলেছে। সেই সরকারই কিন্তু দায়িত্ব নিয়েছে 16 ডিসেম্বরের স্বাধীনতা অর্জনের পর, তাই না? তখন তো শেখ সাহেব ছিলেন না, তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে এই কাজটা হয়েছে, এবং অনেক বাধাবিঘ্ন পেরিয়ে ভেতর থেকেও কিন্তু অন্তর্ঘাত ছিল, উপদলীয় কোন্দল ছিল, আমরা অনেক জানি, এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আরও হওয়া উচিত, মুজিবনগর সরকার নিয়ে আরও কাজ হওয়া উচিত, এবং আমি মনে করি যে মুজিবনগর সরকার রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হওয়া উচিত। আমরা যদি মুক্তিযুদ্ধকে স্বীকার করি, আজকের দিনে এরকম ছবি আসলে আজকে কিন্তু কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান নেই বলে জানি, তো সেটা আমরা মানে আমি অন্তত প্রস্তাব করব এই অনুষ্ঠান থেকে, যে আগামীতে যেন মানে মুজিবনগর সরকার, এটা কোনো দলীয় বিষয় না, এটা একটা জাতীয় বিষয়। অবশ্যই অবশ্যই। জি, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আরেকটি সংবাদের শিরোনাম হয়েছেন, বিশেষ করে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাইদ তার সাথে দেখা করেছেন, এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ওই দিন। বই পড়াকে প্রাণবন্ত করতে চান মাননীয় প্রধানমন্ত্রী, এবং বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু তিনি সেই কথাগুলো বলেছেন। এটা তো একটা খুব শিক্ষার্থীদের মধ্যে একেবারে মানে প্রাথমিক পর্যায় থেকে বই পড়াটাকে যুক্ত করতে, তো বিশ্ব সাহিত্য কেন্দ্র তো এই কাজ করে যাচ্ছে। তো এখন শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে সম্পৃক্ত করা যায়, এটা মানে এটা দেখা হবে বলেছেন, উৎসাহ ব্যঞ্জক এই খবর। বিশ্ব সাহিত্য কেন্দ্র কিন্তু এক ধরনের চাপে ছিল গণ অভ্যুত্থানের পরে। আমরা যে শক্তির কথা একটু আগে বললাম, যারা মুক্তিযুদ্ধের ভাস্কর্য আঘাত এনেছে, তারা কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রমকেও মানে বিঘ্নিত করেছিল। তো যাই হোক, সেই পরিবেশটা গেছে। এখন নতুন পরিবেশে আমরা আশা করব যে প্রতিষ্ঠানগুলো তার মতো করে কাজ করতে পারবে, এবং সরকার আগ্রহ দেখাবে যেসব কাজ জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের মানে বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য জরুরি, সেই সব কাজে সরকার প্রয়োজনীয় অর্থ সহায়তা দেবে। কারণ এখানে খুব বেশি অর্থ সহায়তা লাগে না, এবং সামান্য ইনভেস্টমেন্ট করলে কিন্তু এখানে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়, এবং এটা দীর্ঘমেয়াদী রিটার্নটা পাওয়া যায়। তো এইসব ক্ষেত্রে সরকার যদি আগ্রহ দেখায়, এটা খুবই ইতিবাচক। সেই আয়োজনে, সেই মানে যোগাযোগের ক্ষেত্রে আমাদের
ডাক্তার জাহিদুর রহমানের একটা ভূমিকা ছিল আমি দেখেছি। জি। তো তার ফেসবুক পোস্টেও এটা দেখেছি। তো আমরা ডাক্তার জাহিদের কাছে আশা করব, উনি তো স্ট্র্যাটেজি বিষয়ে কাজ করছেন, তো এইসব যোগাযোগ যেন তিনি ঘটান। অবশ্যই অবশ্যই। একেবারে শেষের দিকে আমরা নেতিবাচক কিছু খবরও পত্রপত্রিকায় আছে, যেমন ধরেন বিএনপির কার্যালয়ে আটকে বড় হাতুড়ি দিয়ে নির্যাতন, রাজশাহীর দুর্গাপুরের ঘটনা, কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণ। খালি আপনি কল্পনা করেন, এই চিত্রটা কল্পনা করেন যে কোন জায়গায় আমরা দাঁড়াবো। আমরা আশা করব যে সালাউদ্দিন সাহেব, যিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন মানে সংস্কার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাকে মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী পরেই তার অবস্থান সরকারে, তো তিনি মানে পরিস্থিতির গভীরতাটা উপলব্ধি করবেন এবং এইসব মানে অপকর্ম দমনে এগিয়ে আসবেন। সরকারের বয়স কিন্তু বেশি দিন না, মাত্র 2 মাস হতে চলল, 57 দিন বোধহয়। তো 2 মাসে একটা পর্যালোচনা হবে, 3 মাসে হবে, 6 মাস পর্যন্ত বলা হয় যে হানিমুন পিরিয়ড, কিন্তু দেশের যে পরিস্থিতি তাতে হানিমুন পিরিয়ড পালনের কিন্তু অবকাশ নাই। এবং তারেক রহমান সাহেব কিন্তু হানিমুন মুডে নাই, উনি কিন্তু কথা কম বলে কাজ বেশি করার চেষ্টা করছেন। কথা কম বলছেন, এটা নিয়েও বিতর্ক উঠেছে যে উনি কথা কম বলেন। হ্যাঁ, না, আমরা বেশি কথা শুনতে অভ্যস্ত, আমরা জাতিগতভাবেও কথা বলি বেশি, সেটা ঠিক আছে, আমরা বাক স্বাধীনতা পছন্দ করি, কিন্তু প্রধানমন্ত্রী কম কথা বলাই ভালো। জি, এবং প্রধানমন্ত্রী নাকি তিনি কথা বলো মানে তো শেষ। জি, তিনি নাকি তার সহকর্মীদের বলেছেন যে কম কথা বলতে, এবং তার সহকর্মীরাও যেন কম কথা বলেন, এবং পার্লামেন্টেও যেন মানে গঠনমূলক কাজকর্মী হয়। আমরা যেন পার্লামেন্টে যে গান গাওয়া, কবিতা পাঠ, এগুলো একটু কম। গতকাল প্রধানমন্ত্রী, যেগুলো ভালো লক্ষণ না, এগুলো মোটেও ভালো লক্ষণ না, দেশের পরিস্থিতি কিন্তু খারাপ, এটা যেন সবাই আমরা অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি শেষে যে কথাটি বললেন, দেশের পরিস্থিতি খুব কি সন্তোষজনক, আমরা একটু ভেবে দেখবার সময় এসেছে বোধ করি, এবং যার যা জায়গা থেকে আমরা সবাই মিলে যেন ঐক্যবদ্ধ থাকবার প্রয়াসটা চালাই। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।